হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো কেমন হলো তোমাদের পরীক্ষা? ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষা আমাদের ওভার হয়ে গেল। এখন প্রতীক্ষার রেজাল্টের যারা ভালো করেছো তারা অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছ। তো অঙ্কে কারো কিছু সমস্যা ছিল, বেশ দু চারটা অঙ্ক ছিল যেটা অনেকেই মেলাতে পারেনি এবং সময়ে লেগে গিয়েছিল। তো চলো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের সঠিক অ্যাপ্রোচ। যে অ্যাপ্রোচগুলো যদি তোমরা ইউজ করতে পরীক্ষায়, তাহলে কী হলো, আরও বেটারভাবে তোমরা অ্যান্সার করতে পারতে। ওকে, তো চলো নেক্সট টাইম আমাদের যেন এই ধরনের ভুল না হয় সেটা দেখতে আজকের এই ভিডিওটি। ওকে, চলো দেখে নাও। প্রথম কোশ্চেন, যেটাতে অনেকেই কনফিউজ হয়ে গিয়েছিল, যে যদি একটি পরীক্ষায় 25টি এমসিকিউ থাকে আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় আর প্রতিটি ভুলের উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়, তো পরীক্ষার্থী 74 নম্বর পেয়ে থাকে, তবে সে কয়টি প্রশ্নের উত্তর দেয়নি। তো আমরা কি করব, দেখো আমার 74 হচ্ছে এখানে কি আমাদের মেইন কিওয়ার্ড। আমরা বিভিন্ন অ্যাপ্রোচ, আমরা ইকুয়েশন বিল্ডিং দিয়ে যেতে পারি, ওইভাবে যাব না, আমরা কি অপশন টেস্টের মাধ্যমে যাব বা গেজ মেথডের মাধ্যমে যাব। কেমন, আমার 74 কি দেখো তো, পাশাপাশি 74-এর পাশাপাশি 4-এর এই যে 4 নম্বর প্রত্যেকটা কোশ্চেন আছে, তার পাশাপাশি 4-এর গুণিতক কোনটা আছে, 4 নং 76 আর হচ্ছে 4 20 80। ওকে, তো দ্যাটস দ্য কি। এবার দেখো আমরা যদি অপশান ডি নিয়ে চলি, মানে আমি 25টার কোশ্চেনের পরীক্ষায় আমি 20টা সঠিক করি, ওকে, আর 5টা আমি অ্যাটেম্প্ট করিনি। তো এটা তো অ্যাটেম্প্ট করিনি, তাহলে আমাকে 76 নম্বর পেতে গেলে কি করতে লাগবে, মানে 74 নম্বর পেতে গেলে কি করতে লাগবে। দেখো আমি 4 20 80 আর আমি কোনো নেগেটিভ করিনি, তাহলে 80 থাকছে। কিন্তু আমি যদি 19 করি, তাহলে 4 19 76 আর আমি নেগেটিভ কয়টা করলাম, একটা, তাই না? নেগেটিভ একটা করলে আমার মাইনাস কত হয়ে যাবে, 1 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। সঠিক যেটা পেলাম সেটাতে নেগেটিভ একটা করার কারণে 1 মাইনাস হচ্ছে, যেটা নাম্বার গেল সেটা তো গেলই, তাই না? আচ্ছা, তো আমার কত হচ্ছে 75। তো এর নিচে যদি যাই তাহলে কিন্তু আমার অ্যান্সার আমার 74 টিকবে না। কেমন করে, যদি 4 8 72ই না হয়ে যাবে, তারপর নেগেটিভ তো আরও বেড়ে যাচ্ছে, তো হচ্ছে না, অপশান আমার ডি হচ্ছে না। অনুরূপভাবে আমি যদি 25টা কোশ্চেনের মধ্যে আমি 2টো আনঅ্যাটেম্পটেড রাখি, তার মানে আমার হাতে থাকছে 23টা কোশ্চেন। এবার 23টা কোশ্চেন কীভাবে আমি করতে পারি, দেখো এই 20 আর 19-এর মাল্টিপল দিয়েই যাবে। দেখো 20 4 20 আমার 80 হয়ে যাচ্ছে। এবার আমি যদি 3টা ভুল করি, তার মানে আমার 3 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে, তো আমার কথা হচ্ছে 77। এবার যদি তুমি 19-এর মাল্টিপল নাও তাহলে হচ্ছে 76, আর 19 করলে তোমার 23টা কোশ্চেনের মধ্যে কটা ভুল হচ্ছে, 4টার জন্য 4 মাইনাস, তো তোমার 72 হয়ে যাচ্ছে। তো তার মানে আমি এটাও যাব না। আর অপশন বি যদি যাই, তাহলে 25টা কোশ্চেনের মধ্যে আমি 3টা কোশ্চেন আনঅ্যাটেম্প্ট করলাম, তো 22টা আমি ঠিক মানে অ্যাটেম্প্ট করেছি। তো 22টার মধ্যে আমি যদি আবার এই 19-20 রুল দিয়ে যাই, তাহলে 20 × 4 মানে আমার 80 হয়ে যাচ্ছে। আর আমি নেগেটিভ কত খেলাম, নেগেটিভ হচ্ছে আমি 2টো নেগেটিভ, মানে 2টোর জন্য 2 নম্বর, 78। আর যদি আমি 19 দিয়ে যাই তাহলে হচ্ছে 76, আর আমার ভুল কটা হবে, 3টের জন্য 3 নেগেটিভ, তার মানে সেক্ষেত্রে আমার কত হয়ে যাচ্ছে, আমার কত হয়ে যাচ্ছে, 73 হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে না, তার মানে আমার অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। দেখো আমি অপশন এ করে দেখাচ্ছি। তো 25টার মধ্যে যদি আমি 4টা বাদ দিয়ে দিই, আনঅ্যাটেম্প্ট করি, আর 21টা যদি থাকে, তাহলে আমি 19-20 রুল দিয়ে যাচ্ছি। 20 × 4 মানে আমার হয়ে যাচ্ছে 80 স্কোর। ওকে, আর আমি কটা অ্যাটেম্প্ট করলাম না, একটার জন্য 1 মাইনাস 79, অথবা আমি 19 × 4 দিয়ে যাব, মানে হচ্ছে 76, আর 2টো অ্যাটেম্প্ট নেগেটিভ করলাম সেক্ষেত্রে, তাহলে 2টো বিয়োগ করলে 74 হচ্ছে, বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা ছিল সঠিক অ্যাপ্রোচ, তোমরা এইভাবে যেতে পারতে, বা 19-20 রুল দিয়ে আমি চাইলে এখানেই গেস করে আমরা করে দিতে পারতাম ডিরেক্টলি। তো পুরো ব্যাপারটা ভেঙে আমি বোঝালাম। আর যদি তোমরা ইকুয়েশন বিল্ড করে যাও, বা যারা চেষ্টা করেছিলে যে অ্যালিগেশন দিয়ে যাওয়ার, সেক্ষেত্রে হবে না, কারণ এখানে আমাদের আনঅ্যাটেম্পটেড কোশ্চেন ছিল। ওকে, তো ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটাতে দেখো অনেকেই হয়তো এখানে সূত্র খুঁজতে গিয়েছো, তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় লেগে গিয়েছে। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মেথড। দেখো তোমরা চাইলে এখানে ইউনিট মেথড ইউজ করেও অঙ্কটি সহজেই করতে পারতে। কেমন, দেখো এখানে আমি যদি 27 আছে x3, মানে এক্সের ভ্যালু -5, তার মানে আমার ভ্যালু কত আসবে, এখানে -5 আসবে ইউনিটে। 27-এর সঙ্গে 5 গুণ করলে এককের স্থানে 5ই থাকে, আর যেহেতু কিউব আছে তো আমি মাইনাসই পাবো সামনে। ওকে, এবার এটা যদি বসাই তাহলে এক্সের ভ্যালু এখানে প্লাস হয়ে যাবে, তো আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। 5 × 40 শূন্য হচ্ছে, আর ওয়াইয়ের ভ্যালু কত, -7, তো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে, দেখো এটা প্লাস হয়ে গেল, আর শূন্যর সঙ্গে 7 গুণ করলে আমার শূন্যই থাকছে ইউনিট ডিজিটে। অনুরূপভাবে এখানে এক্সের ভ্যালু
আমার কত আছে -5, তো সামনে মাইনাস চলে আসলো, আর 5 দিয়ে গুণ করলে 5 আসবে, এখানে একটা একক 31 5-এ এককের স্থানে 5 থাকবে, আর ওয়াইয়ের স্কোয়ার 9, মানে আবার আলটিমেট কত আসবে প্লাসই আসবে ওয়াইয়ের স্কোয়ার করলে, তার মানে আমি কত হবে -5 পেয়ে যাব। আর এখানে কত পেয়ে যাব, ওয়াইয়ের যদি কিউব করি তাহলে ওয়াইয়ের ভ্যালু যেহেতু -7, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কিউব করলে 7-এর কিউব করলে 3 থাকে, তাহলে 3 × 24 এককের স্থানে থাকবে। তার মানে আলটিমেট আমার অঙ্কটা কী হলো, -5 0 -5 আর +4, এই তো। আচ্ছা, তো আমি দেখো যদি প্লাসগুলোকে যোগ করি, মানে এককের স্থানে শুধু প্লাস সংখ্যাগুলোকে আমরা যোগ মানে গুণ করার পরে তোমরা এই ধরনের একটা ফিগার পাবে, এখানে একটা সংখ্যা পাবে, এখানে একটা সংখ্যা পাবে, যার শেষে -5 থাকবে, 0 থাকবে, হ্যাঁ কি না। এর প্রথম যে সংখ্যাটা পাবে সেটা মাইনাসে পাবে, এবং শেষের অঙ্ক কত থাকবে, শেষের অঙ্ক থাকবে 5 দিয়ে। আর পরে যেটা পাবে আবার পাবে 5 দিয়ে, এখানে একটা সংখ্যা পাবে যেটা প্লাসে থাকবে কিন্তু শেষে অঙ্ক থাকবে 0 দিয়ে, রাইট। আর শেষের অঙ্কটা যেটা সংখ্যা পাবে সেটা প্লাস সংখ্যা থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, যার শেষে থাকবে 4। এবার আমি যদি আমি প্লাসগুলোকে একসঙ্গে করে নিই তাহলে আমার হচ্ছে +4 থাকছে, আর যদি -5গুলোকে যোগ করে দিই তাহলে এককের স্থানে 0 থাকছে। এবার দুটো কেস হতে পারে যে -0 থেকে যদি আমি +4 বাদ দিই, সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে -6। যদি আমি ধরে নিই যে -0 মানে মাইনাসগুলো যোগ করার পর যে সংখ্যাটা আছে সেটা যদি বড় হয়, সেক্ষেত্রে তাহলে আমি যোগ বিয়োগটা এরকম হবে যে মাইনাস থেকে +4টা বাদ দেবো, 4ওয়ালা সংখ্যাটা বাদ দেবো, যার এককের স্থানে 4 আছে সেই সংখ্যাটা বাদ দেবো, তাহলে সেক্ষেত্রে এটা বড়, এটা স্মল, বিগ অ্যান্ড স্মল, ওকে। তো আমি -6 অ্যান্সার পাবো, তো -6 কোথাও নেই। অথবা নেক্সট সিনারিও এরকম হতে পারে যে +4 থেকে আমি -0 বাদ দেবো, সেক্ষেত্রে আমার কত আসবে +4 দিয়ে অ্যান্সার আসবে এককের স্থানে, তার মানে আমার অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। তো এটা একটা সুন্দর অ্যাপ্রোচ ছিল, যদিও আমি ভেঙে বোঝানোর জন্য হয়তো মনে হচ্ছে তোমাদের সময় লাগতে পারে, কিন্তু এটা খুবই কুল একটা অ্যাপ্রোচ ছিল, যেটা তোমরা ইউজ করলে খুব সহজেই অঙ্কটাকে বের করে নিয়ে আসতে পারতে। তো আগের অঙ্কটা এবং এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, ওকে। নেক্সট অঙ্ক, এটা আমি যে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের জন্য যে অ্যালজেব্রার মাস্টার ক্লাস করেছিলাম সেখান থেকে হুবহু কমন একটি অঙ্ক, তোমরা দেখে নিতে পারো ভিডিওটি। আমি জানতাম যে এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং আমি সেই জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাওয়ার ডাবলের অঙ্ক। কেমন, অনেকে অনেকভাবে করাবে, কিন্তু আমি কীভাবে করাচ্ছি দেখে নাও। যখন আমরা পাওয়ার ডাবল করি তখন কী হয়, x² + 1/x², আর এইদিকে 10² - 2, মানে a² + a + b হোল স্কোয়ারের সূত্রেই করছি, কিন্তু আমি দ্রুত করতে পারবো, তাই না। তো এখানে কত হয়ে যাচ্ছে আমার 100 থেকে 98। আবার যখন আমি পাওয়ার ডাবল করব তখন কত, x⁴ কত হয়ে যাবে 98² - 2। দেখো 98-এর স্কোয়ার করলে 4 থাকবে, আর শেষে 2 বিয়োগ হবে, তার মানে ইউনিট ডিজিটে আমাদের কত থাকবে, এককের স্থানে 2 থাকবে। কখনোই স্কোয়ার করতে যাবে না, প্রথমে অপশান চেক করবে। তো এগুলি হচ্ছে সঠিক অ্যাপ্রোচ। যদি এখানে তুমি দেখতেই পাচ্ছ যে অপশনে প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা, তারপরেও আমি কেন 98-এর স্কোয়ার করব, ওকে। এই ধরনের ছোটো ছোটো ডিসিশনগুলো তোমাদের এক্সামে তোমাদের সময়কে বাঁচাবে, ওকে। তো এই ধরনের অ্যাপ্রোচগুলো তোমাদেরকে বাড়িতে মকের মাধ্যমেই আয়ত্ত করে যেতে হবে, না হলে পরীক্ষা হলে সময় তোমাদের বেশি লেগে যাবে, ওকে। তো আমি আছি এইভাবে অনেক ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে অঙ্ক শেখানোর এবং তোমাদের সময় বাঁচানোর, ওকে, এবং তোমাদের এফিসিয়েন্সি ইনক্রিজ করার। নেক্সট একটা ভালো একটা অঙ্ক দেখো, এখানেও তোমাদের সময় বাঁচানোর একটা ব্যাপার থাকবে। কেমন দেখাচ্ছি, যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো। আচ্ছা, তো একটি বিক্রয় মূল্য ছিল একটা, সেখান থেকে আমি কত করলাম, দ্বিগুণ করলাম। আচ্ছা, তারপরে আমার কত হলো, লাভ 4 গুণ হয়ে গেল। তো প্রথমে যদি লাভ এখানে থাকে, লাভ যদি x টাকা থাকে, তো আমার 4x টাকা হয়ে গেছে, হ্যাঁ না। তাহলে লাভ আমাদের আসল লাভ কত, দেখো ভালো করে বুঝবে, লাভ কত চায়নি, লাভের শতকরা হার কত সেটা চেয়েছে। তো সেক্ষেত্রে আমাকে কেয়ারফুলি করতে হবে। অনেকেই আবার এখানে অ্যান্সার মেরে দিয়ে আসবে অপশন ডি, ওকে। তো অপশন ডি এটার অ্যান্সার না, দেখো আমি কীভাবে হচ্ছে। এখানে দেখো আমার ইমপ্রুভমেন্ট কত, সেলিং প্রাইসে ইমপ্রুভমেন্ট হচ্ছে 3 ইউনিটের, তাই না। এখানে 3x এর ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আমরা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, আমরা একে 300 নিয়ে করবো। 100 নিয়ে করলেই আমাকে ক্যালকুলেশন একটু বেশি করতে লাগবে। তো সেলিং প্রাইস আমার কত হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, মানে 600 হয়ে গেছে। তো আমার ইমপ্রুভমেন্ট কত এখানে, সেলিং প্রাইসে ইমপ্রুভমেন্ট হচ্ছে 300 ইউনিট, যেটা কিনা কত, কিসের সমান, 3x এর সমান। দেখো আমাদের সেলিং প্রফিটে আমার কত ইমপ্রুভমেন্ট হয়েছে, 3x, তো সেটা সমান হবে। তো আমার x = কত হয়ে গেল, 100 ইউনিট, রাইট, ওকে। তো আমার এখানে তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 100, ওকে। তো আমার অরিজিনাল তাহলে সিপি কত ছিল, 200। তার মানে আমি 200 টাকা যদি আমার সিপি হয়ে থাকে, তো অরিজিনালি আসল লাভ আমি কত করেছিলাম, 100 টাকা, দ্যাট ইজ 50%, ওকে। এটা ছিল সঠিক অ্যান্সার, ওকে। তো এই হলো সঠিক অ্যাপ্রোচ। নেক্সট অঙ্ক,
এখানে বলেছে যে আশিসের কাছে 10 টাকা এবং 20 টাকার নোট, 10 টাকা এবং 20 টাকার নোট। ওকে, তো এটা একটা খুবই ইজি অঙ্ক ছিল। তারপরে অঙ্ক আমি মনে করি যে সবগুলোই প্রায় ইজি। তারপরে তোমরা দেখে নাও যে সঠিক অ্যাপ্রোচ কীভাবে করলে তোমরা দ্রুত করতে পারো। এবার বলছে 20 টাকার নোটের সংখ্যা, 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ। তো আমি যদি নাম্বারের অনুপাতে যাই, নাম্বার রেশিওতে যাই, তাহলে 20 টাকার সংখ্যা হচ্ছে দ্বিগুণ নাম্বার রেশিও থেকে আমরা ভ্যালুর রেশিও আসবো। ভ্যালুর রেশিও মানে হচ্ছে 10 টাকা, একটা 10 টাকা মানে একটি 10 টাকার নোট মিলে 10 টাকা ভ্যালুতে হয়, আর এখানে হয় 40 টাকা, তাই না? তার মানে আমার ভ্যালু রেশিও কত হয়ে যাচ্ছে 1:4। আর তাহলে টোটাল ভ্যালু কত হয়ে যাচ্ছে? আমার টোটাল ভ্যালু 5 ইউনিট হয়ে যাচ্ছে, যার মান হচ্ছে 3250। মানে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে 3250/5, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 650, তাই না? 5 6 30, 5 5 650, হ্যাঁ। তো 650 হয়ে যাচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এবার দেখো আমার কাছে কি আছে, যে তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে, তাই না? তো আমার 1 টাকা কতগুলো আছে? 650টা, সরি 650 টাকার 10 টাকা আছে। আর এখানে যদি আমি করি 650 গুণন 4, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0, আর 4 4 20, 0 হাতে 2, 4 4 24, মানে 2500 টাকার কী হচ্ছে 20 টাকার নোট হয়ে যাচ্ছে, তাই না? 2500 টাকার 20 টাকার নোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার মোট কী ছিল? তাহলে তাদের কাছে সংখ্যা কত ছিল? তাহলে বলো তো, যদি আমি সংখ্যা বের করতে, তাহলে 650 টাকা আমার হতে গেলে কটা 10 টাকার নোট লাগে? 65টি। আর এখানে কটা 20 টাকার নোট লাগবে? 20 দিয়ে ভাগ করে দেবো, মানে হচ্ছে 125টি। তার মানে টোটাল হচ্ছে 65 প্লাস 125, দ্যাট ইজ ইকুয়াল টু আমার কত হয়ে যাচ্ছে 80, 190। কোথাও ভুল করলাম কি? 1 সেকেন্ড, এখানে ভুল হয়ে গেছে। দেখো একটু, আমার এখানে 2600 হওয়া উচিত ছিল, তো এটা আমি কেটে দিচ্ছি। তো 2600 ডিভাইডেড বাই আমার হচ্ছে 20, তার মানে আমার এখানে কত হয়ে যাচ্ছে 130। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এখানে টোটাল 10 টাকার নোট হচ্ছে 65টি এবং 20 টাকার নোট 130টি, দ্যাট ইজ ইকুয়াল টু 195টি হচ্ছে আমার টোটাল নোটের সংখ্যা ছিল। ওকে, তো 30 সেকেন্ডসের মধ্যে আরামসে করে নিতে পারতে এই অঙ্কটি। ওকে, চলো, তো ইজিই ছিল। এবার এই অঙ্কটিতে বলেছে 24 জন বালক ছিল, 24 জন বালক, তাদের এভারেজ কত ছিল 11। আচ্ছা, এখন আমার যখন তাদের শিক্ষকের বয়স যোগ করাবে, তো শিক্ষক একজন আসছে, মানে একজন নতুন আসলো, তাতে করে তাদের গড় বয়স কত বেড়ে গেল? 1 বছর বেড়ে গেল, মানে 12 হয়ে গেল। আচ্ছা, তো শিক্ষক যখন আসবে, আমার নতুন একজন এন্টার যখন করবে, তাকে এভারেজ মেনটেন, যিনি কিনা 12%, তো সে যদি 12% না 25%, ওকে, সে যদি আমার ক্লাসে এন্ট্রি করে, তো এভারেজ যদি আমাকে যদি গড়বড় করতে না হয়, তাহলে আমাকে টিচারের এজ অ্যাটলিস্ট 11 হতেই লাগবে, তো না তাহলে গড়বড় হবে না। ওকে, আর যেহেতু এখন টিচার ঢোকাতে ক্লাসের সংখ্যা কতজন হয়ে যাবে? 25 জন হয়ে যাবে। তো সবারই এভারেজ এক করবে, বাড়বে। তো এভারেজের উপর এক্সট্রা কত হতে লাগবে? আমার 25, যাতে আমি 25 ইউনিটকে সবার 25 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, তবেই তো এক্সট্রা 1 করে সবাই পাবে, মানে মাথা পিছু 1 করে বৃদ্ধি পাবে। আর এভারেজ মেনটেনের জন্য তো আমাকে 11 আনতেই লাগবে, তাই না? তার মানে ওই টিচারের বয়স কত হতে লাগবে? 36। তো এতটুকুই সোজা ছিল, আমাকে কোনো ইকুয়েশন, কোনো নাথিং কিছুই বিল্ড করতে লাগবে না, বেসিক একটা অঙ্ক। তারপর বলেছে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে। আচ্ছা, এটাও খুবই সোজা অঙ্ক, আমরা রেশিওর মাধ্যমে ইজিলি সলভ করতে পারি। এখানেও আমি একটা তোমাদেরকে সুন্দর অ্যাপ্রোচ দেখে দিচ্ছি, দেখে নাও এবং নোট করে নাও যে তোমরা কীভাবে এই অঙ্কগুলোকে সহজেই রেশিওতে কনভার্ট করে ইজিলি অ্যান্সার করতে পারো। ওকে, দেখো, সিপি ধার্য মূল্য, তারপর সেলিং প্রাইস দিলাম, ক্রয় মূল্য, ধার্য মূল্য, আর হচ্ছে বর্ধিত মূল্য। তো আমার ক্রয় মূল্যের উপর বর্ধিত 20% কথার ভ্যালু কি, অর্থ কি? 5 টাকায় 1 টাকা, মানে আমি 5 টাকার জিনিস 6 টাকা মার্ক করলাম। আচ্ছা, এবার বিক্রয় মূল্য, বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দিল। তো 15% ছাড় কথার অর্থ কি? 15% ছাড় কথার অর্থ হচ্ছে আমার কত হচ্ছে 15%, মানে হচ্ছে, দেখো আমি হচ্ছে 15% কথার অর্থ হচ্ছে আমার কত? তো 3/20, রাইট? তার মানে 3 টাকায় 20 টাকা ছাড়। তার মানে আমার ধার্য যদি 20 টাকায় 3 টাকা ছাড়, তো 20 টাকায় 3 টাকা ছাড়, মানে 20 টাকার জিনিস আমি বেচবো কত টাকায়? যদি ধার্য করি 20 টাকা, তাহলে বেচবো 17 টাকায়। এখানেই আসলে রেশিও প্রপোর্শনের গেমটা। তো যেহেতু এটা কমন টার্ম, তো কমন টার্মকে আমি একই করে দিচ্ছি, ওকে। তাহলে আমার 20 দিয়ে গুণ করলে এখানে 20 হয়ে গেল, আর অনুরূপভাবে এখানে 6 দিয়ে গুণ করে দিলাম। তার মানে আমি যদি এই কমনটাকে যদি CP/MP/SP অনুপাতটা বের করি, তাহলে আমার ইজিলি দেখো ব্যাপারটা কী হয়ে গেল। এখানে 100 টাকার ক্রয় মূল্যের জিনিস 120 টাকায় ধার্য করা হলো, আর বিক্রি হলো কত? 102 টাকায়। তো আলটিমেট প্রফিট কত হলো? 2% প্রফিট হয়ে গেল। ওকে, এতটুকুই ইজি ছিল, কোনো ধরনের পার্সেন্টেজের কোনো ট্রিকই ইউজ করতে লাগবে না আমাকে, সিম্পলি রেশিও প্রপোর্শনের অঙ্ক।
তো দিস ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ ফর দিস ম্যাথ আই থিঙ্ক। তো বিভিন্নভাবে করতে পারো, তো এই ধরনের ম্যাথডগুলো তোমাদের বেশ সময় বাঁচোয়া হবে। ওকে, তারপর বলেছি দুটি সংখ্যার যোগফল। দুটি সংখ্যা যোগ করলে কত হচ্ছে? 506। গ্রেট। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এত হয়, মানে কি বলতে চাইছি, এখানে তোমাকে অনুপাত দিয়েছে, হ্যাঁ না, ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বারের যদি অনুপাত বলি, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত? 5/18 গুণ, মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হয়ে গেল? 18:5। আচ্ছা, তবে বলেছে প্রথম সংখ্যার 4/9 অংশ নাও। আচ্ছা, প্রথম সংখ্যার আমি 4/9 অংশ নিচ্ছি। প্রথম সংখ্যার 4/9 অংশ নিলে কি হচ্ছে আমার? 8 ইউনিট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় সংখ্যার কত নিতে বলছে? দ্বিতীয় সংখ্যার 5/2/11 অংশ নিচ্ছি, মানে আমার হয়েছে 10/11, এবং তাদের মধ্যে অন্তর কত? তো আমার এর মধ্যে অন্তর চেয়েছে। আচ্ছা, আমি অন্তর করি। তো প্রথম সংখ্যার 4/9 অংশ মানে হচ্ছে 8, এবং দ্বিতীয় সংখ্যার 2/11 অংশ মানে হচ্ছে 10/11, যার অন্তর হচ্ছে কত? 78/11, এত ইউনিট। এবার আমাকে এখানে কনসেপ্ট দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল। দেখো তো, দুটো সংখ্যা আমরা বের করে ফেলেছিলাম, অনুপাত কত? 18:5, মানে হচ্ছে টোটাল কত? টোটাল হচ্ছে 23 ইউনিট। আর সেই 23 ইউনিটের ভ্যালু আমাদের কত দেওয়া ছিল? 506। তো 1 ইউনিটের ভ্যালু কত? 506/23। তো এই 78/11 ইউনিটকে আমি 506/23 দিয়ে গুণ করলাম, কারণ হচ্ছে 1 ইউনিটের ভ্যালু 506/23, তাহলে 78/11 ইউনিটের ভ্যালু আমি বের করব, তাহলে আমার ইজিলি হয়ে যাবে, তাই না? ওকে, ঠিক আছে। তো আমি কাটছি, 23 দুগুণ 46, 23 দুগুণ 46, 11 দুগুণ 22 করে দিলাম, 8 দুগুণ 16, 156। তো ইজিলি আমার অ্যান্সার খুব সহজেই বেরিয়ে আসলো। তো অপশান ডি। ওকে, তো এই ছিল অঙ্কটা। হ্যাঁ, পরের অঙ্ক সূচক থেকে এসছে, খুবই ভালো একটা অঙ্ক এবং খুবই সহজ একটি অঙ্ক। যারা সূচকের বেসিক্স জানো, বেসিক্স কি, যে আমার যদি বেস একই হয়, যে a⁴m × a⁴n যদি আমি দেখি, তাহলে বেস যখন ইকুয়াল হয় তখন পাওয়ারগুলো কী হয়? যোগ হয়ে যায়। এই কনসেপ্টটা থেকে এসছে। তো অনুরূপ এখানে দেখো অঙ্কটাতে কী বলেছে? 5-এর পাওয়ার a + b। তো 5-এর পাওয়ার এখানে 1, আর 25 মানে হচ্ছে 5-এর পাওয়ার 2, আর 125 মানে হচ্ছে 5-এর পাওয়ার 3। তো দ্যাট ইজ ইকুয়াল টু 5-এর পাওয়ার 6। তো যে যখন, আর তারপরের কনসেপ্ট কি, যখন আমার বেস একই হয় আর ইকুয়ালের দুপাশে যদি থাকে, তাহলে আমি বলতে পারি কি m = n। তো এখানে বলবো a + b = 6। ওকে, এবার চেয়েছে a + b এর স্কোয়ার। তো চোখ বন্ধ করে তোমরা বলে দিতে পারো এখন যে a + b এর স্কোয়ার কত হয়ে যাবে? 36। ওকে, এটাই ছিল অঙ্ক, একদম ইজি। এবার পরে অঙ্কে বলেছে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হবে। তো বার্ষিক সরল সুদের হার কত হলে ওই টাকার 10 বছরের সুদ, তো 10 বছর ভুলে যাও, কি হবে? কোনো টাকা ছিল, কোনো টাকা ছিল, টাকা যদি 1 হয় তো সুদ কত হবে? 2/5, মানে দ্যাট ইজ কী হচ্ছে? 5 টাকার উপর সুদ পাচ্ছি 2 টাকা, মানে কত পার্সেন্ট? 5 টাকায় 2 টাকা সুদ, মানে হচ্ছে 40% সুদ। আর 40% সুদ কামাতে আমার কত বছর গিয়েছে? 10 বছর। তার মানে আমি পার ইয়ার প্রতি বছর কত পার্সেন্ট কামিয়েছি? দ্যাট ইজ ইকুয়াল টু 4%। তো সুদের হার কত হবে? 4%। তো এতটুকু ইজি ছিল, সবই রেশিও প্রপোর্শন বেসড। তো যে অঙ্কটাকে যেভাবে করলে খুব সহজে করা যায়, সেই মেথডগুলো খুবই আয়ত্ত করা পরীক্ষার হলে খুবই জরুরি। হ্যাঁ, তুমি বাড়িতে আয়ত্ত করে গিয়ে পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করাটা খুবই জরুরি। তো সেই জন্য আমি আছি, লেগে জুড়ে থাকুক ম্যাথ ইজিফাইডের সঙ্গে। এই ধরনের দারুণ কিছু তোমাদের ম্যাথের সঠিক অ্যাপ্রোচগুলো শেখাবো আমি ভিডিওতে। ওকে, তো আর এই ক্লাসের সলভ পিডিএফগুলো পেতে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তারপরে অঙ্ক বলেছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। আচ্ছা, তো একটা সংখ্যা 1/3 সংখ্যা অপেক্ষা, তো এখানে একটা সহজ করার উপায় কি, তুমি যদি একটা সংখ্যাকে x ধরে নাও তাহলে 1/3 আসবে, এরকম করবে না। 1/3 বলেছে, তো তুমি একটা সংখ্যাকে 3x ধরে নাও। তো একটি সংখ্যা 3x, তার 1/3 কত? 1/3 হচ্ছে x, তাই না? 1/3 কত? x। তাহলে কত বেশি? 2x ইউনিট বেশি, মানে 124 বেশি। দ্যাট ইজ x = কত? 62। আর আমার চেয়েছি কত ভ্যালু? সংখ্যাটি কত? মানে 3x এর ভ্যালু চেয়েছি। 3x মূলত আমাদের এটা 3x হচ্ছে আমার মূল সংখ্যাটা, তার মানে হচ্ছে 6 আর 18, 186। তো এটা খুবই ইজি অঙ্ক, তেমন কোনো আমাদের মাথা ঘামানোর ব্যাপার নেই যে এটাই সঠিক মেথড অন্যটা না। আমি টু বি অনেস্ট, হ্যাঁ, এটাকে এত বাড়িয়ে বলার কিছু নেই। ওকে, যেটা সহজ সেটা অবশ্যই সহজ, সেখানে বেশি মাথা লাগিয়ে কোনো লাভ নেই। তো সহজ অঙ্কের ট্রিক হাজারোভাবে দেখাতে সবাই পারে। ওকে, নেক্সট কোশ্চেন এখানে বলেছে, তো এটাও খুবই ফেমাস একটি অঙ্ক। আমি বলবো, আমি আমার স্টুডেন্টদের বলি, এটা চেপে ধরো মেথড বলি। কেমন? তুমি যদি এর ভ্যালু যদি বের করতে চাও, তো একে চেপে ধরো, তাহলে কি পাবে? এ। আচ্ছা, আমি করে দেখাচ্ছি।
টু 1 সেকেন্ড, ওকে সরি, আচ্ছা 2a, ওকে। তো আমি বলেছি যে এখান থেকে a/b/c আমরা কীভাবে বের করতে পারি, যে এর ভ্যালু বের করতে গেলে a চেপে ধরো, a যদি চেপে ধরো আমি 3 × 4 পাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 12 পাবে, ওকে। অনুভাবে বিকে চেপে ধরলে কী পাবে, বির ভ্যালু পাবে কেমন, বিকে চেপে ধরলে বাকি পড়ে থাকছে 2 আর 4 মানে 8, আর 4কে চেপে ধরলে সিকে ভ্যালু বের করতে গেলে সিকে চেপে ধরবে, তাহলে 3 × 2 = 6। তো এই হলো আমার মূলত অঙ্কটা, 6, 4, 3 হচ্ছে আমাদের অনুপাত, ওকে। অথবা তোমরা এভাবে করতে পারো যে এটা ইনভার্স প্রপোর্শন, হ্যাঁ, যে a/b/c এর ইনভার্স প্রপোর্শন হচ্ছে এটা। যদি এইভাবে থাকে তো সেটাকে ইনভার্স প্রপোর্শন বলে, আর এটাকে লসাগু দিয়ে গুণ করলে আমার 6, 4, 3 আসবে। তো এটা একটা ইজি। তো এটা রিলেটেড আমি একটা অঙ্ক বলে দিই। যদি কখনো দেখো যে a/2, b/3 আর 4/c থাকে, তার মানে এখানে a/b/c হচ্ছে সেই হরে যে ভ্যালুটা থাকবে সেটাই তার ভ্যালু, ওকে। 2:3 এখানে c/4 হতো, তাই না, c/4 মানে হচ্ছে 2:3:4। আর যদি পাশাপাশি কোএফিসিয়েন্টের আকারে থাকে মানে গুণ আকারে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইনভার্স রেশিওটাই হচ্ছে তাদের ভ্যালু, জাস্ট এতটুকু মনে রাখবে, ওকে। এই অঙ্ক এখানে কী আছে, কিছুই নেই, খুব ইজি একটি অঙ্ক, কিন্তু আমি শেখাচ্ছি। এবার তোমরা কোন ক্রস মাল্টিপ্লিকেশন করে তোমরা করবে, তো দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশন তো সবাই করবে, তোমরা যোগ ভাগ করবে। কীভাবে যোগ ভাগ কীভাবে করে, প্রথমে আমি বলছি ডিনোমিটার, মানে যে আমি প্রথমে লিখে দিচ্ছি হর আর লব, ওকে, হর লব লিখে দিচ্ছি। তো প্রথমে আমি উপরের হর লবকে যদি আমি এক্স আর ওয়াই আকারে লিখি, তো এক্স প্লাস ওয়াই একবার উপরে গুণ করবো আর যোগ করবো, আর আবার এক্স বিয়োগ ওয়াই করবো, এইভাবে করবো। অনুরূপভাবে সেই সেম অপারেশনটা আমরা ডান দিকে করবো। যদি উপর নিচে আমি যোগ করি, লব আর হর যোগ করি, তাহলে উপরে হবে 2x, আর এদিকে করলে হবে 20, আর নিচে যদি যোগ করি তাহলে হবে 10y, আর এদিকে হবে -6, ওকে। তো আমার অ্যান্সার কত হয়ে যাবে সেক্ষেত্রে, তো মাইনাস মাইনাস কেটে গেল, আর হচ্ছে এখানে 5 করে দিলাম, তাহলে x/y = হচ্ছে আমার 100/6, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যে 50/3। তো আমাদের অ্যান্সার কোনটি হলো, 50/3। তো আমাদের চেয়েছে xy এর ভ্যালু, ওকে। তো দ্যাটস গ্রেট। আর নাহলে তোমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এইভাবে এই অ্যাপ্রোচটা, যোগ ভাগের অ্যাপ্রোচটা যদি তোমরা আয়ত্ত করে নাও, তাহলে কিন্তু তোমরা সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। যেমন আমি একটা যোগভাগের উদাহরণ দিয়ে দিই, যদি x + y আর x - y দেখো, আর এদিকে 2/5 দেখো, তাই না, 2/4 লিখে দিলাম। 2/4 লিখলে কেমন লাগে, 2/2 কত লিখে দেবো বলো, আচ্ছা 2/4ই থাকা আপাতত আমাদের সুবিধার্থে। তাহলে এপাশে আমি ডাইরেক্টলি লিখতে পারি x/y = কত বলো, তো আমার হচ্ছে প্রথমে যোগ করে দেবো 6, 2 আর 4 6, 6-এর অর্ধেক কত 3, আর 2 আর 4 থেকে বিয়োগ করলে কত হচ্ছে, আমাদের সেখানে কত হচ্ছে 2, মানে 1 হচ্ছে, তাই না, ওকে। তো প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করব, ওকে। 1 হচ্ছে কি, -1 হচ্ছে, ওকে, ঠিক আছে। চলো, তারপরে আমাকে বলেছে যে কোনো আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে। তো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলেছে 6:5। যদি জমির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34, তো সিম্পল অঙ্ক, রেশিও প্রপোর্শন থেকে কত ইউনিট বেশি, প্রস্থের থেকে দৈর্ঘ্য হচ্ছে 1 ইউনিট বেশি। তো 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 34। তাহলে পরিসীমা চেয়েছে, তো পরিসীমা কত, পরিসীমা হচ্ছে আমাদের 6x + 5x আমরা বলে দেবো, হ্যাঁ কি না, মানে সোজা কথায় বললে পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে হচ্ছে 11 × 2 = 22 ইউনিট। তো 22 ইউনিটের ভ্যালু হচ্ছে 22 গুণন আমি করে দেবো কত, 34, তাই না। তো আমার অ্যান্সার আসবে ইউনিট ডিজিটের 8 দিয়ে, বুঝতে পারলো। এখন যদি তুমি এখানে গুণ করতে লেগে যাও তাহলে তোমার সময় নষ্ট হবে, ঠিক আছে। তো আমার অপশন বলেই দিচ্ছে যে আমার যে একটার শেষেই 8 আছে, হ্যাঁ, তো এখানে তো ইউনিট ডিজিটে 8ই আসবে, তাই না, কেন সময় নষ্ট করবে, ওকে। নেক্সট কোশ্চেন, তো তাই বলেছে না, পরিসীমা বলেছে না, তো পরিসীমা বের করে দিলাম, ওকে। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলছে দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে, তো একটা গাড়ি এদিকে যাবে আর একটা গাড়ি এদিকে যাবে। তো কত স্পিডে, প্রথম গাড়িটা যাচ্ছে 3:45 km/h স্পিডে, আর পরের গাড়ি যাচ্ছে 41.5 স্পিডে। তো যখন একজন আরেকজনের থেকে বিপরীত দিকে যাচ্ছে, তার মানে তাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। তো প্রতি ঘন্টায় কত ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, 34.5 + 41.5, দ্যাট ইজ ইকুয়াল টু 0.156, আচ্ছা 76, ওকে। তো 76 কিলোমিটার ডিস্টেন্স প্রতি ঘন্টায় তাদের মাঝখানে তো গ্যাপ তৈরি হচ্ছে, ওকে। তো তাদের মধ্যে কত গ্যাপ তৈরি করতে লাগবে, 684, আর প্রতি ঘন্টায় যদি 76 কিলোমিটার তৈরি হয় তাহলে কত হবে, আবার আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 8 দিয়ে হয়ে যাবে, তাই না, 8 দিয়ে হয়ে যাবে না 9 দিয়ে, 7 লং 63, 9 দিয়ে হয়ে যাবে। তো 9 ঘন্টা সময় লাগবে, ওকে, 9 ঘন্টা সময় লাগবে। তো ইজি, টাইম অ্যান্ড ডিস্টেন্সের রিলেটিভ স্পিডের অঙ্ক থেকে আমরা এটা পাই, ওকে। যদি বিপরীত দিকে যায় তাহলে সেখান থেকে গ্যাপ তৈরি হবে
তো সেই স্পিডটা কত হবে গ্যাপ তৈরি হওয়ার, সেটা হচ্ছে আমার এখানে যোগ হয়ে যাবে, তাই না, স্পিডটা। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক ছিল। অনেকে কীভাবে করেছে আমি জানি না, অনেকে হয়তো সময় নষ্ট করেছে এই অঙ্কটিতে আমার মনে হয়। তো চলো দেখে নাও সঠিক অ্যাপ্রোচটি কী। বলছে 5টি সংখ্যা অবিরত অনুপাত। অবিরত অনুপাত মানে কি, 5টা সংখ্যা আমি যদি লিখি a/b, b/c, c/d আর d/e, 5টা সংখ্যা অবিরত অনুপাতে আছে। ওকে, আর এই যে চতুর্থ এবং পঞ্চম সংখ্যার যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে 54/162। তার মানে কাটলে কত হচ্ছে 1/3। তার মানে প্রত্যেকটা রেশিও আমাদের কত সমান, 1/3 সমান। এবার ডি এর চতুর্থ ভ্যালু কত দেওয়া আছে 54, তাহলে বলো 54 দেওয়া আছে, তাহলে আচ্ছা এখানে করে দিচ্ছি নিচে 54 বলো, তাহলে তুমি বলো উপরে কত দিবে, সি এর ভ্যালু কত দিবে যাতে করে 1/3 হয়, অবশ্যই 18 দিবে, তাই না, তবেই তো কেটে 3 18 54 হবে। ওকে, তাহলে সি এর ভ্যালু 18 দিলে বি এর ভ্যালু কত দিবে 6 দিবে। আচ্ছা, বি এর ভ্যালু 6 দিলে এর ভ্যালু কত দিবে 2 দিবে, তবেই তো 1/3 হবে, বাস দ্যাটস ইট। হ্যাঁ, আর কীভাবে করবে, ওকে, এর থেকে সহজভাবে তো আর করা সম্ভব নয়। ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কম্পাউন্ড 2 বছরের চক্রবৃদ্ধি সুদে কত হচ্ছে সুদ কোনো টাকার। ওকে, তো কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে এত, ওই টাকার উপর। আচ্ছা, তো আমাকে প্রিন্সিপাল লাগবে, তাই না। ওকে ওকে, তাহলে দেখো 20% হারে 2 বছরের আমার সুদ কত হয় তোমাদের মুখস্থ থাকা উচিত। ওকে, তো 44%। কম্পাউন্ডিং যদি করি 2 বছর হারে চক্রবৃদ্ধি সুদ কীভাবে 20 × 20 যদি সাকসেসিভ বের করি তাহলে আমার কত হচ্ছে 44% হয়। তো 44%-এর ভ্যালু আমার কত, 44%-এর ভ্যালু 5632 টাকা। হ্যাঁ, তো আমার ক্যাপিটাল কত হয়ে যাবে, ক্যাপিটাল আমার অলওয়েজ 100%, তাহলে আসল হয়ে গেল আমার 56/32/44 × 100। বুঝতে পারলে 45%-এর ভ্যালু এত, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে এটা হচ্ছে আমার আসল, তাই না। এবার বলছি ওই টাকার উপর বার্ষিক 12% সুদের হারে 3 বছরের সরল সুদ কত হবে। তাহলে আমার যদি এটা আসল হয় তাহলে 3 বছরের সরল সুদের হারে আমার 36% সুদ হবে, তাই না। এবার আসলের ভ্যালু তো আমি জানি, তো আসলের ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি। তাহলে সিম্পল ইন্টারেস্টের ভ্যালু হবে 5632 × 44 × 100। ওকে, 100 কেটে দিলাম। ওকে, আমি তাহলে এখানে ইউনিট মেথড ইউজ করতে পারি। তো দেখো আগে আমি সিম্পলি করে দিচ্ছি, তারপরে দেখি যে ডিজিটাল সাম বা ইউনিট মেথড দিয়ে হয় কি না। ওকে, তো আমাদের প্রথমে কেটে দিলাম 4 × 40, 4 × 36, তারপরে 5 × 55, আর 1 থাকছে 1, 2 থাকছে 2, তার মানে 8 দিয়ে অ্যান্সার হবে। তো 8 দিয়ে দুটো অপশন আছে, তো আমার অ্যান্সার হচ্ছে 512 আর × 9। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা হবে আমরা বের করব। তো 8 দিয়ে দুটো অ্যান্সার আছে, দেখি যার ডিজিটাল সাম 9 হবে তার ডিজিটাল সাম কেমন দেখো, ডিজিটগুলো যোগ করো, 5 2 7 আর 8, 8 আর 9 গুণ করলে সবসময় কত হবে, ডিজিটাল সাম 9ই হবে, তাই না। ডিজিটাল সাম মানে অঙ্কগুলোর যোগ, 8 লং 72, 72 আবার যোগ করলে কত হয় 7 আর 2 9, তাই না। তো এখানে দেখো কোনটা 9 আছে, 6 4 10 আর 18 এটাও 9 হয়, 6 4 10 আর 18 এটাও 9 হয়। তো আমাদের এক্ষেত্রে এটা ফেল করে যাবে। তো এখানে আমাদের বেসিক আমরা দেখতেই পাচ্ছি, মাথা ঘামাবো না এত, যে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। কেন 5 লং 45 দেখতেই পাচ্ছ, তো মানে 46 হবে। 6000 তো যাওয়ার কোনো চান্সই নেই না, 500-র সঙ্গে 9 গুণ করলে কখনো কি আমার 6000-এ যেতে পারে না। তো আমার অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। তো এগুলোই হচ্ছে সময় বাঁচানো। একটু দেখবে অঙ্ক করতে করতে অন্ধের মতো যদি আমরা অপশনকে ইগনোর করে যাই, অপশন কিন্তু আমাদেরকে অনেক হিন্টস দেয়, তাই না। তো সেখান থেকে আমরা সহজেই কিন্তু অঙ্ককে বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তো হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনে কী বলেছে যে এখানে একটা সিম্পলিফিকেশন বলেছে। এবার সিম্পলিফিকেশনকে যদি কেউ জট করে তুমি বিয়োগ করতে বসে যাও তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। আমি আবারও সুন্দর একটি অ্যাপ্রোচ শেয়ার করছি, এখানে বিয়োগ করার দরকার নেই। ডোন্ট বি এ ফুল। হ্যাঁ, অনেকেই অনেক মেথড শেখাবে তোমাকে। ওকে, তো অঙ্ক দেখে চিনতে শিখতে লাগবে আমি কোন মেথড ইউজ করব। দেখো আমি এখানে ইউনিট মেথড অবশ্যই ইউজ করবে, কেন 890.9 থেকে যদি আমি জানি না, এগুলো আর লিখলামই না, 0.3 যদি বিয়োগ করি তাহলে আমার ইউনিট ডিজিটের শেষে কত আসবে 0.6, তার মানে আমার 0.6কে ভাগ করতে লাগবে 0.2 দিয়ে। এবার যেহেতু আমার অপশনে কোথাও দশমিক নেই, তার মানে কত দিয়ে কাটবে বলো, হয় 8 দিয়ে অ্যান্সার আসতে লাগে, নতুবা 3 দিয়ে অ্যান্সার আসতে লাগে। তো আমার অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন 3। আর কি চাও, এভাবেই তো হবে, তাই না। কারণ 2-এর সঙ্গে 8 গুণ করলে তবেই তো 16 আসে, 16 বা সামথিং 6 দিয়ে আসে, তাই না। অথবা আমার 2-এর সঙ্গে 3 গুণ করলে তবেই তো 6 আসে, তাই না। তো আমি কোনটা করবো, অপশন 3, অপশন সি বা অ্যান্সার 3 হবে। কিন্তু এতটুকুই ছিল ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট, তো এটা তেমন কোনো ব্যাপারই না। এই অঙ্কটা তো সিম্পলিফিকেশন থেকে এসছে, খুবই সাদামাটাভাবেই করতে পারো। তো পার্সেন্টেজ দিয়ে কী করে দেবে, দুটো শূন্য কেটে দেবে, আমি বলেছিলাম। তাহলে 75 × 12 হয়ে গেল, আর থাকছে কত 25,
তো এখানে 3 25 75 মানে 36, 36 থেকে আমি কত বিয়োগ করে দেবো 16, তার মানে থাকবে 20, আর এদিকে থাকছে কি 12 40-এর আমি x% ধরে নিচ্ছি, তাই না? 12 40-এর x%, আর তার সঙ্গে ভাগ হচ্ছে 31, তো ভাগটাকে আমি এই পাশে গুণ করে দিলাম 31 দিয়ে। ওকে, তো এবার আমাদের অ্যান্সার কত হয়ে গেল এক্সের, যে 20 31 100 আর হচ্ছে 1240, 0 দিয়ে 0 কাটো। ওকে, তাহলে আমার কত হচ্ছে 20 31 বাই হচ্ছে 1224, ঠিক আছে? তো আমি এখন আমি যদি 4 দিয়ে কাটি কত হচ্ছে 4 5 20। আচ্ছা, আমাকে কী বের করতে বলেছে গো? ওকে ওকে, তো 5 দিয়ে কেন কাটবো, 4 দিয়ে। তো এখানে আমার 20 থাকছে, ডিরেক্টলি কেটে দাও 4 দিয়ে। ওকে, তো 5 থেকে থাকছে, তাই না? তো এটা 5 মানে সরি 5 নিত না, কোথাও ভুল হলো, 20 31 0। আচ্ছা, এখানে একটা 0 ছিল, দেখো এখানে একটা 0 ছিল, তাই না? এখানে একটা 0 ছিল, এখানে একটা 0 ছিল, মানে এখানে 200 হবে, তাই না? তো আমার হবে কত 50, ঠিক আছে? তো ইজি অঙ্ক ছিল। আচ্ছা, এটাও একটা ইজি অঙ্ক, যে 98-এর রুট করবে। 98-এর রুট কত, মানে 49 2 98, তাই না? 49 2 98, তারপর 8 মানে 4 × 2, মানে বর্গ সংখ্যাগুলো আমরা দেখছি। 8 16 2 32, তো এবার ভাঙিয়ে দাও, তাহলে 7 √2 হবে, মানে 49 বর্গমূল থেকে বেরিয়ে আসবে, এখানে 2 √2 বেরিয়ে আসবে, আর এখানে কত বেরিয়ে আসবে গো দেখো, তো 4 বেরিয়ে আসবে, 16 রুট করলে 4 হয়, তাই না? 4 2 8 হয়ে যাবে, 8 √2, দ্যাট ইজ আমার আলটিমেট কত বিয়োগ করতে হচ্ছে, সব চিহ্নগুলো ঠিক আছে, দেখো 16, আচ্ছা 16 2 32, 4 সামনে 2 ছিল, 8 ছিল, ওকে 7 √2, আচ্ছা এখানে প্লাস চিহ্ন ছিল, তো আমাদের গড়বড় হয়ে গেছিলো, তাই না? তাহলে 9 √2 থেকে আমার বিয়োগ হচ্ছে 8 √2, দ্যাট ইজ √2। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। গ্রেট। আচ্ছা, তারপর কোশ্চেনে বলেছে যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে? তো ট্রেন আর প্ল্যাটফর্মে যদি অনুপাত দেখি, যে ট্রেনের অনুপাতের দ্বিগুণ হচ্ছে মানে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, হয় না? তো বলছে ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো আমরা আগে দেখবো যে 90 কিলোমিটার স্পিডে 5/8 দ্বিগুণ করলাম, তাহলে মিটার/সেকেন্ড হয়ে গেল, আর 36 সেকেন্ডে কতটুকু যায়, তাই না? তো মানে 900 মিটার যাচ্ছে, আর 900 মিটারের মধ্যে আমার মানে হচ্ছে আমার এই 3 ইউনিটের ভ্যালু, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ইউনিট, 2 ইউনিট, মানে আমার এখানে হচ্ছে টোটাল 3 ইউনিট, তো 3 ইউনিট দৈর্ঘ্য যাচ্ছে, 3 ইউনিট মানে হচ্ছে আমার 900, আর তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2 ইউনিট, তার মানে হচ্ছে কত 600 মিটার, তার মানে হচ্ছে 600 মিটার। তো ইজি একটা অঙ্ক ছিল, খুবই ইজি, এখানে তেমন কিছু বোঝানো নেই, যারা প্র্যাকটিস করেছো, প্রিপারেশন নিয়ে গিয়েছো, তাদের জন্য তো তেমন কোনো ব্যাপারই ছিল না, এটা আশা করি। এটাও একটা সোজা অঙ্ক, জানা থাকলে ফটাফট হয়ে যাবে। তো 36-এর রুট হচ্ছে 6 18, আর এখানে হচ্ছে 32, তাই না? আর এখানে বলেছে যে কত গুণ x × 360/5, তাই না? তো কেটে দিচ্ছি, হ্যাঁ না? 18 দিয়ে করলে এখানে 20 হচ্ছে, 5 4 হচ্ছে, 4 দিয়ে এখানে 8 হচ্ছে, তার মানে হচ্ছে x = 48 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এখানেও আছে, তো এখানে 8-এর কিউব, তাই না? 8-এর কিউব মানে 512, 5-এর স্কোয়ার 3, 45 মানে হচ্ছে 45 ছিল, তাই না? হ্যাঁ, 5 9 মানে আমি করে দিচ্ছি 3 × 3, আর এখানে 32 মানে কত করে দেবো, 8 2 16 করে দিই, না 4 32 করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে বাস সিম্পল এতটুকুই ছিল, তেমন কোনো ব্যাপার ছিল না এখানে, না? 8-এর স্কোয়ার 5 দিয়ে কাটলে 5 থেকে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 থেকে যাচ্ছে, তাই না? 64-কে 4 দিয়ে কাটলে 16 থেকে যাচ্ছে, তাই না? আর কত হচ্ছে 80/3 হচ্ছে, মানে হচ্ছে অপশান ডি অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? তো এই ছিল অঙ্ক। তারপরে অঙ্ক দেখো, এখানে বলেছে যে এ ও বি একটা ব্যবসা শুরু করেছিল, এ কত টাকা দিয়ে, 10,400 টাকা দিয়ে, তো পুরো 12 মাস ব্যবসা করবে, তাই না? আর বি কত করবে, 14,300 টাকা, তাই না? তো 14,300 টাকা দিয়ে 12 মাসের জন্য লাগিয়েছে, আর 4 মাস বাদে সি এসছে, তো সি এর টাকাটা কত দিন চলবে, 8 মাস হবে। তো এই যে প্রিন্সিপাল ইন্টু সময়ের যে অনুপাতটা হয়, সেটাই কি আমাদের লভ্যাংশের অনুপাত হয় অলওয়েজ, তাই না? তো এটাই প্রফিটের হবে। তো এখান থেকে আমাকে শুধু কি কেটে কুটে ছোটো করে নিয়ে আসতে লাগবে। তো চলো দেখো, 2 শূন্য কেটে দিলাম, এখানে কেটে দিলাম, তারপরে কত থাকছে 104, তো কত দিয়ে যাচ্ছে দেখো 7 13 দিয়ে কাটো, তাহলে 13 8, এখানে 13 দিয়ে কাটলে 11 × 12, আর এখানে 13 দিয়ে কাটলে 8 × 12, আর যাচ্ছে কি
হ্যাঁ যাচ্ছে, 4 দিয়ে কেটে দিই, তাহলে 4 দিয়ে কাটলে এখানে 12 দুগুণে 24 থেকে যাচ্ছে, আর এখানে 4 দিয়ে কাটলে 33 থেকে যাচ্ছে, এখানে 4 দিয়ে কাটলে 14 থেকে যাচ্ছে। হ্যাঁ, তো আমার টোটাল তাহলে যে প্রফিটের রেশিওটা হবে কী অনুপাতে ভাগ হবে, প্রফিটটা আমার 24:33:14 অনুপাতে ভাগ হবে। দ্যাট ইজ আমার কত হয়ে যাচ্ছে যোগ করলে 5714, দ্যাট ইজ ইকুয়াল টু 4×4=11, 1 5×6 71 ইউনিট। তো 71 ইউনিট আমার হচ্ছে প্রফিট যদি হয়, সেখানে সি এর লভ্যাংশ কত থাকবে 14 ইউনিট, আর যদি 11,360 টাকা দেখো আমাদের মোট প্রফিট হয়েছে সেখানে সি এর, তাহলে 71 ভাগে 14 ভাগ হচ্ছে সি এর প্রফিট, তাহলে 11,336 কত হচ্ছে, তাই না? তো এখানে কত হবে, আমরা করতে পারি এখানে 6 দিয়ে আসবে, 16-এর মতো হবে, 160 হবে, আর 24 মানে হচ্ছে 4² 196, আর 14 কত 196, আর হচ্ছে 14 দুগুণে 28 মানে হচ্ছে 814 মানে হচ্ছে 2240 টাকা হবে, তাই না? 2240 কি 814 4 হাতে 1 20 21 হবে, হ্যাঁ 2240 হচ্ছে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কোনটি হলো অপশন সি। তো আমরা চাইলে ইউনিট ডিজিট ইউজ করতে, ইউনিট ডিজিট তো সবগুলোতে 4 আছে, হবে না, ডিজিটাল সাম ইউজ করতে পারতাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ও শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের ডব্লিউবিপি কনস্টেবলের 2025-এর নভেম্বর 11-তে যে পরীক্ষা হয়েছে, মানে নভেম্বর 11 না, 31 নভেম্বরে যে পরীক্ষাটি হয়েছে তার ম্যাথের অ্যান্সার কি। ওকে, তো আশা করি এই ভিডিওতে তোমরা বেশ বুঝতে পেরেছো যে কীভাবে আমরা সঠিক অ্যাপ্রোচ যদি আয়ত্ত করতে পারি তাহলে আমরা পরীক্ষায় সময় বাঁচাতে পারবো। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, এবং ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।